শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা। জুলাই আগস্টে গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। সেখানে 2 থেকে 1 দিন অবস্থানের পর আসামের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। ওবায়দুল কাদের গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুয়াহাটি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সাথে আলাপ করে এই তথ্য জানা গেছে। সিলেট সীমান্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর মেজর টিলা পূরবী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটি টাকার বাসার নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সাথে যোগাযোগ করেন। পরে এখান থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সূত্র আরো জানায়, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে তিনি মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সাথে সাক্ষাৎ করেন। সেখানে ওই নেতাদের সাথে সলা পরামর্শ করে তিনি গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সাথে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। অবৈধ সীমান্ত পেরিয়ে শিলং, গৌহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের শতাধিক নেতাকর্মী। সিলেট সীমান্তের বিভিন্ন সূত্রের সাথে আলাপ করে জানা গেছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছেন। খুবই অল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সত্ত্বেও কিভাবে জানা গেছে বড় অঙ্কের অর্থের বিনিময়ে বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছেন। এসব খবরে ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নেতাদের বিদেশে পাড়ি জমানোর কাহিনী জেনে বিস্মিত তারা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, আরও কম হতে পারে। আল জাজিরাকে ডক্টর ইউনুস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল রোববার ওই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানের সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার ওপরে। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমি তো বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ 13 জনকে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে 13 জন মন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের আজ সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে। আজ সকাল 10টার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গণে তাদের হাজির করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান।